বাংলাদেশের রাজনীতিতে যেন হঠাৎ করেই নতুন এক ঝড় উঠে গেছে। একটি সিদ্ধান্ত যা বদলে দিতে পারে পুরো রাজনৈতিক সমীকরণ। কিন্তু প্রশ্ন হলো, পর্দার আড়ালে আসলে কি ঘটেছিল? বাংলাদেশের রাজনীতির মঞ্চে যখন এক পক্ষ ভাবছে তারা সুরক্ষিত, ঠিক তখনই অন্য প্রান্ত থেকে ধেয়ে আসছে এক মারাত্মক হুঁশিয়ারি। সময় ফুরিয়ে আসছে, খুব সীমিত সময়। এই সময়ের মধ্যে যদি নিজেদের শুধরে নেওয়া না হয়, তবে যে পরিণতির মুখোমুখি হতে হবে তার জন্য কি প্রস্তুত বর্তমান সরকার? ক্ষমতার মসনদ চিরস্থায়ী নয়, আর জেলের তালার চাবিও চিরদিন এক হাতের মুঠোয় থাকে না। রাজনীতির জটিল দাবার বোর্ডে এমন এক চালচালার প্রস্তুতি চলছে, যার আজ ইতিমধ্যেই এসে লেগেছে সাধারণ মানুষের পকেটে। দেশের সবচেয়ে বড় ব্যাংকের শূন্য এটিএম বুথে কিন্তু কেন হঠাৎ এই চরম সংঘাতের আবহ? কার হাতের ইশারায় নিয়ন্ত্রিত হচ্ছে এই পুরো খেলা? এই নাটকের পটভূমি বুঝতে আমাদের তাকাতে হবে রাজপথের দিকে, যেখানে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ক্ষমতাসীন বিএনপি সরকারকে। তার স্পষ্ট বক্তব্য, এই সরকারকে বেশিদিন সুযোগ দেওয়া হবে না। যে পরিবর্তনের হাওয়া বইছে তাকে যদি স্বেচ্ছায় মেনে নেওয়া না হয়, তবে পরিস্থিতি দাঁড়াবে 1996 সালের মতো। মনে আছে 1996 সালের সেই উত্তাল দিনগুলোর কথা, যখন গণদাবির মুখে পড়ে নিজেদের আনা বিল নিজেদেরই পাশ করাতে বাধ্য হতে হয়েছিল? ঠিক একই রকম এক গণ অভ্যুত্থানের মেঘ জমেছে বাংলাদেশের আকাশে। কিন্তু প্রশ্ন হলো, এই হুঙ্কারের পেছনের আসল শক্তিটা কোথায়? কেন জামায়াতের আমির এতখানি আত্মবিশ্বাসী যে তিনি বলছেন ভালোই ভালোই মেনে নিন, জনগণকে রাজপথে ঠেলে দেবেন না? তবে কি পর্দার আড়ালে নতুন কোনো জোট, নতুন কোনো সমীকরণ তৈরি হচ্ছে যা সাধারণ মানুষের চোখের আড়ালে রয়ে গেছে? ঘটনার মোড় ঘুরতে শুরু করে তখনই, যখন এই রাজনৈতিক উত্তাপ সরাসরি গিয়ে আঘাত করে দেশের অর্থনীতিতে। আর ঠিক সেখানেই দেখা দেয় নতুন প্রশ্ন। রাজনীতির এই ক্ষমতার লড়াইয়ের মাঝে হাহাকার পড়ে গেছে দেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংকে। আপনি হয়তো ভাবছেন রাজনীতির সাথে ব্যাংকের এটিএম বুথের সম্পর্ক কি? সম্পর্কটা গভীর এবং অত্যন্ত ভয়াবহ। পল্টন থেকে শুরু করে গুলিস্তান, মগবাজার থেকে বৌদ্ধ মন্দির, ইসলামী ব্যাংকের কোনো এটিএম বুথেই টাকা নেই। জরুরি প্রয়োজনে নিজের কষ্টের উপার্জিত টাকা তুলতে গিয়ে সাধারণ মানুষ দেখছেন স্ক্রিনে ভেসে উঠছে শূন্য ব্যালেন্সের বার্তা। অন্য ব্যাংকের বুথে গেলেও মিলছে না সেবা। কিন্তু কেন? হঠাৎ করে একটা ব্যাংকের টাকা কোথায় উধাও হয়ে গেল? আর এখানেই উঠে আসছে এক চাঞ্চল্যকর তথ্য, যা বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যে স্পষ্ট। তিনি সরাসরি অভিযোগ তুলেছেন, ব্যাংক দখল শুরু হয়েছে এবং দেশের অন্যতম শীর্ষ একটি ব্যবসায়িক গোষ্ঠী এসালমের হাতে আবারও ইসলামী ব্যাংককে তুলে দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে। সাধারণ মানুষের মনে এখন সবচেয়ে বড় প্রশ্ন, এসালমের গাড়িতে চড়ে কে সংবর্ধনা নিয়েছিলেন? কারা পর্দার আড়াল থেকে এই বিশাল সুরক্ষা কবচ দিচ্ছেন? যখনই এই খবর বাজারে চাউর হয়েছে, সাধারণ গ্রাহকদের মনে জেগে বসেছে চরম আতঙ্ক। প্রত্যেকে ছুটছেন নিজের আমানত তুলে নিতে, আর এই আতঙ্কের চোরাবালিতে পড়ে ব্যাংকটি তখন তীব্র তারল্য সংকটে। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে যে কেন্দ্রীয় ব্যাংকের কাছে জরুরি ভিত্তিতে 10,000 কোটি টাকার সহায়তা চাইতে হয়েছে। পর্দার আড়ালে আসলে ভিন্ন এক হিসাব চলছিল, যা এখন আর গোপন নেই। কিন্তু এখানেই শেষ নয়। রাজনীতির এই নোংরা খেলার প্রভাব পড়ছে দেশের সুশাসন ও নিরাপত্তার ওপর। একদিকে যখন ব্যাংক লুটেরাদের পুনর্বাসনের চেষ্টা চলছে, অন্যদিকে তখন সাধারণ মানুষের উপর নেমে আসছে রাষ্ট্রীয় বাহিনীর জুলুম। জাতীয় দলের ক্রিকেটার নাইম হাসানকে ডিবি পুলিশ তুলে নিয়ে গিয়ে নির্যাতন করেছে বলে অভিযোগ উঠেছে। যে পুলিশ বাহিনীর সংস্কার নিয়ে এত কথা হলো, গণভোটের রায়ে যে সংস্কারের দাবি ছিল সবচেয়ে ওপরে, তা কেন থমকে গেল? সরকার কি তবে আবারও সেই পুরনো স্বৈরতন্ত্রের চেনা পথেই হাঁটতে শুরু করেছে? এই প্রশ্নটি এখন রাজপথ থেকে শুরু করে চায়ের দোকান সবখানে প্রতিধ্বনিত হচ্ছে। যদি তাই হয়, তবে 2024-এর গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণা করা এই দেশের মানুষ কি চুপ করে বসে থাকবে? এদিকে মাঠের রাজনীতির উত্তাপ চরম পর্যায়ে তখন দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন জেলায় দেয়া বক্তব্য নিয়ে তৈরি হয়েছে এক অভূতপূর্ব বিতর্ক। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বর্তমান সরকারের মন্ত্রিসভাকে কটাক্ষ করে বলেছেন, এই সরকারে একজন সর্ববিষয়ে বিশারদ মন্ত্রী আছেন, যিনি একাই সব মন্ত্রণালয় চালান। এমনকি প্রধানমন্ত্রীর মুখের কথাও তাকে বলে দিতে হয়। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে প্রধানমন্ত্রীর কক্সবাজারের বক্তব্যকে কেন্দ্র করে। প্রধানমন্ত্রী দাবি করেছেন, বিরোধী দল নাকি বাজেটে মাদক ও নেশা জাতীয় দ্রব্যের উপর ট্যাক্স বাড়ানোর প্রতিবাদে মিছিল করেছে। বিরোধী দলের দাবি, এই তথ্য সম্পূর্ণ মিথ্যা ও ভুয়া। একটি রাষ্ট্রীয় সর্বোচ্চ পদে বসে অনবরত এমন ভুল তথ্য দেয়া কি জাতির জন্য লজ্জাজনক নয়? বাজেটের সমালোচনা তো গণতন্ত্রের সৌন্দর্য, তাহলে কেন এই রাগ, কেন এই অসহিষ্ণুতা? এই অসহিষ্ণুতার শেকড় আসলে লুকিয়ে আছে সদ্য ঘোষিত বাজেটের ভেতরে। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের মতে, এটি একটি চরম বাস্তবতা বিবর্জিত বাজেট।
কেন? কারণ এই বাজেটে দুর্নীতি, লুটপাট এবং ব্যাংক দখল বন্ধ করার কোনো কার্যকর পথই রাখা হয়নি। উল্টো এই বিশাল বাজেট বাস্তবায়ন করতে বিভিন্ন বিদেশি উৎস থেকে কয়েক লক্ষ কোটি টাকা ঋণ নিতে হবে, যার অর্থ ঋণের বোঝা চাপবে সাধারণ মানুষের কাঁধে, আর পকেট ভারী হবে সরকারি দলের নেতাকর্মীদের। এই তীব্র ক্ষোভের কারণেই আজ জাতীয় সংসদে কথা বলার পরিবেশ হারিয়ে বিরোধী দল নেমে এসেছে জনগণের সংসদে, অর্থাৎ রাজপথে। কিন্তু অভ্যন্তরীণ এই সংকটের মাঝেই দেশের সীমান্তে যা ঘটছে তা প্রতিটি নাগরিককে ভাবিয়ে তুলছে। ভারত থেকে নতুন হাই কমিশনার আসার পরপরই মৌলভীবাজার সীমান্তে আবারও এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে। বন্ধুত্বের এত ঢাকঢোলের মাঝেও কেন বারবার সীমান্তের লাশের মিছিল দেখতে হবে? নাহিদ ইসলামের সেই বজ্রকণ্ঠের হুঁশিয়ারি আজ কোটি মানুষের মুখের কথা। সীমান্তে কাঁটাতার আর বন্দুকের গুলি দিয়ে কখনো বন্ধুত্ব হয় না। রাজনীতির দাবার বোর্ডে কখন কেকার চাল উল্টে দেয় তা বোঝা বড়ই মুশকিল। 1947, 1971 কিংবা 2024 ইতিহাস বারবার প্রমাণ করেছে যে এই বাংলার মাটিতে কোনো আধিপত্যবাদী শক্তি কখনো টিকে থাকতে পারেনি এবং পারবেও না। বাংলাদেশের 18 কোটি মানুষ আজ সীমান্ত ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সম্পূর্ণ সজাগ। তাহলে এই পুরো গোলকধাতার শেষ কোথায়? একদিকে রাজপথে বিরোধী দলের আলটিমেটাম, অন্যদিকে সাধারণ মানুষের ব্যাংকিং খাতের চরম অস্থিরতা। ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি যদিও দাবি করছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজবের কারণে মানুষ আতঙ্কে অতিরিক্ত টাকা তুলছেন এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে, কিন্তু সাধারণ মানুষ কি আর সেই ফাঁকা আশ্বাসে ভুলবে? যখন গভর্নর নিজে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এসে ব্যাংকটিকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন, তখনই স্পষ্ট হয়ে যায় ভেতরের ক্ষতটা কতটা গভীর। সব হিসাব মিলালে একটা বিষয় পরিষ্কার, বাংলাদেশ আজ এক অত্যন্ত সংবেদনশীল মোড়ে দাঁড়িয়ে আছে। সময় আসলেই ফুরিয়ে আসছে। সুশাসন, সুশৃঙ্খল সংস্কার এবং জনগণের রায়কে যদি অবমূল্যায়ন করা হয়, তবে ইতিহাসের পুনরাবৃত্তি রুখবে কে? রাজপথের উত্তাপ, শূন্য এটিএম বুথের হাহাকার আর সীমান্তের গুলির শব্দ সব মিলিয়ে এক নতুন ঝড় ধেয়ে আসছে না তো? এই ঝড়ে কার ক্ষমতার তখত টিকে থাকবে আর কে ভেসে যাবে তা হয়তো সময়ই বলে দেবে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, যে পরিবর্তনের জন্য এত রক্ত, এত ত্যাগ, সেই সাধারণ মানুষ কি শেষ পর্যন্ত তাদের কাঙ্ক্ষিত অধিকার ফিরে পাবে, নাকি আবারও এক নতুন চক্রের জালে বন্দী হতে যাচ্ছে দেশ?